অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে আমার সাদর অভিনন্দন, নমস্কার। আমি মাঝখানে দীর্ঘদিন আমি কোনো ভিডিও করিনি, তো আজকে আমি এই মুহূর্তে একটা ভিডিও করছি, যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে, ভীষণভাবে কাজে লাগবে আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে, অ্যাস্ট্রোলজির প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, যেটা আমরা কিন্তু স্বভাবতই অর্থাৎ বেসিক জায়গাটাই আমরা কিন্তু ছেড়ে চলে যাই। আমাদের যেটা বেসিক জায়গাটা, প্রারম্ভিক জায়গাটা আমরা কিন্তু ছেড়ে চলে যাই। আমরা এখন সরাসরি হরস্কোপে চলে যাই, D1 D9 বর্গচার ইত্যাদি ইত্যাদি আর অন্যান্য কিছু দেখতে গিয়ে আমরা চলে যাচ্ছি যোগজ দৃষ্টি। মানে আমি দৃষ্টির কথা বলতে চাইছি অবশ্যই। হ্যাঁ, যোগজ দৃষ্টিটা একটা ব্যাপার। আমি শিশু দৃষ্টির মধ্যে একটা যোগজ দৃষ্টি পড়ছি, আমি শিশু দৃষ্টি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো শিশু দৃষ্টি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো শিশু দৃষ্টি বলে জন্মাবার সময়, জন্মাবার ডেট অফ বার্থ বা বার্থ ডিটেলস অনুযায়ী তার যখন জন্ম হয়েছিল সেই সময় চন্দ্রের নক্ষত্রটা কী পেয়েছিল, চন্দ্রের ডিগ্রিটা কত পেয়েছিল এবং কোথায় চন্দ্রটা অবস্থান করছিল, এটা আমাদের দেখার দরকার আছে। শুধু চন্দ্র নয়, লগ্নটাকেও দেখার দরকার আছে, কারণ চন্দ্র হচ্ছে মেন্টাল স্ট্যাটাস দেয় এবং বাচ্চাদের ক্ষেত্রে সেটা পুষ্টির কারণ, নারিশমেন্টের কারণ কিন্তু চন্দ্র, অর্থাৎ জীবনের শক্তির কারণ হচ্ছে কিন্তু রবি, আর এই জীবনের শক্তিকে ধারণ করছে সেটা হচ্ছে কিন্তু চন্দ্র। তাই চন্দ্র থেকেই কিন্তু বেশি করে দেখতে বলা হয়, চন্দ্রের নক্ষত্রটাকেই আমাদের জন্ম নক্ষত্র হিসেবে ধরা হয়, চন্দ্রের অবস্থানটাকে জন্মরাশি হিসেবে ধরা হয়, চন্দ্রের পরিপ্রেক্ষিতে সব জিনিসটা চলে আসে। আর লগ্নটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাস, লগ্ন সেই ব্যক্তি, তার স্বরূপ, তার শরীর, সেটাও আসবে। সেই জন্য শুধুমাত্র চন্দ্রকে দেখবো না, আমি প্র্যাকটিক্যালি দেখেছি লগ্নটাকেও দেখা দরকার আছে। যদি লগ্ন সেরকম কিছু জায়গায় কিছু নক্ষত্রের পাঠ বা ডিগ্রি প্রাপ্ত হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে শিশু দৃষ্টির মধ্যে পড়েছে। কিছু শিশুর মধ্যে আমি অনেকগুলো শিশুর চার্ট দেখেছি, করেছি, আমার প্রেডিকেট কিছু চার্ট আছে। তো আমি আজকে এই চার্ট আমি শেয়ার করব। তো তাতে অনেক শিশু রিকভার হয়েছে, অনেকে আবার দুর্ভাগ্যবশত তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে। তো যাই হোক, সবটাই চলে যাওয়াটা, জন্মাবার পরে বাচ্চাদের মারা যাওয়া, চলে যাওয়া, বিনাশ হওয়া, এটা কিন্তু কখনোই ভালো জিনিস না। এটা দুঃখের বিষয়, এটা দুঃখদায়ক বিষয়। তবে অ্যাস্ট্রোলজি তো সত্যি কথাটা বলবে, সেই জন্য আমাদের সত্যের নিদান এটা দেয়, সেই জন্য আমাদের এটা দেখে নেওয়া দরকার আছে। আমাদের শিশু দৃষ্টিটা আমি এবার বলি, শিশু দৃষ্টি আমাদের বিভিন্ন প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে গন্ধ দৃষ্টি, নাম্বার 1। তারপর হচ্ছে মাস দগ্ধা দৃষ্টি, নক্ষত্র এবং বার যোগের দৃষ্টি। 4 নম্বর বলছি পতাকি দৃষ্টি। এবার লগ্ন দৃষ্টি আছে, আর গ্রহ যোগজ দৃষ্টি। তো আমি যে 4 নম্বরটা বললাম পতাকি দৃষ্টির গুরুত্বটা অনেক বেশি। পতাকি দৃষ্টি এমন একটা দৃষ্টি যেটা খুব একদম প্র্যাকটিক্যাল কথাটা বলে দেয়। তার পতাকি দৃষ্টি কিছু বার করার নিয়ম আছে, তবে আমি তার আগে গণ দৃষ্টি সম্বন্ধে একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি, খুব সহজে যাতে আপনারা বুঝতে পারেন আসলে আমি কেন এটা বলছি। আমরা এই দৃষ্টিটা কেন বলছি, সে বাচ্চা জন্মাচ্ছে, আমরা বাচ্চা নিয়ে জন্মাবার পরে তার কোনো ফাঁড়া থাকতে পারে, দৃষ্টি থাকতে পারে, কিংবা সে বহাল তবিয়ত থাকতে পারে, কি তার কোনো অসুবিধা হতে পারে, সেটা আমরা কিন্তু দেখতে যাই না। আমরা এটাও বলতে শুনেছি অনেককে, বা অ্যাস্ট্রোলজারদেরকে বলতে শুনেছি যে বাচ্চা 10 বছর না হলে, 5 বছর না হলে, 7 বছর না হলে নাকি তাকে পুষ্টি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কেন? এর পেছনে কারণ কিছু না, যা বাচ্চার জন্মাবার পরেই কিন্তু পুষ্টি বা তার সেগুলি করা যাবে না। জন্ম হয়েছে যখন, তার তো সেই ইমেজটা আমরা পেয়ে গেছি, সেই ইমেজ যখন পেয়ে গেছি, তাহলে কেন আমরা করতে পারবো না, তার পুষ্টি তৈরি হবে না, কেন তার হরস্কোপটা তৈরি হবে না? অবভিয়াসলি হবে। কিন্তু আমরা সেটাকে কী করি, আমরা তো আমাদের নিজের খামতি যেটা আছে, আমাদের যেটা ঘাটতি আছে, সেটাকে আমরা ওভারকাম করি বাচ্চাদের ব্যাপারটা, এবং বাচ্চাদের বিষয়টা একটু খুব সেন্সিটিভ ব্যাপার। অনেকে বাবা মাও চান না যে বাচ্চাদের বিষয়টাকে নিয়ে
বিচার করবে। অ্যাস্ট্রোলজির নিরিখে বিচার করার জায়গাটা বাবা মাও চান না। তার কারণ একটাই, যদি কোনো কিছু খারাপ কিছু পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বেদনাদায়ক, দুঃখদায়ক এবং মন খারাপ হয়ে যাওয়ার একটা বিষয় আছে। তো সেই কারণে অ্যাস্ট্রোলজার যারা আছেন, যারা রিনাউন্ড, এবং যারা রিনাউন্ড বলতে আমি এটা বলতে চাইছি, রিনাউন্ড বলতে খুব বিখ্যাত নাম করা, আমি সেই অ্যাস্ট্রোলজির কথা বলছি না। আমি সেই অ্যাস্ট্রোলজির কথা বলছি যারা সৎ, যারা সত্যিকারের প্রেডিকশনটা করতে জানেন, সৎভাবে তারা অ্যাস্ট্রোলজিটাকে আঁকড়ে ধরে বসে আছে সৎভাবে। কেন, অসৎ লোকের লোক প্রচুর, আমাদের তো অসতের ছড়াছড়ি বেশি বর্তমান যুগে, বর্তমান সমাজে। এটা তো বলে দেওয়ার কিছু কথা নেই, এটা সবাই আমরা জানি কম বেশি। তো বর্তমানে শুধুমাত্র রিনাউন্ড এই অর্থে যারা প্রচুর নাম করেছেন, প্রচুর টাকা যাদের ভিজিট, আমি তাদের কথা বাদ দিচ্ছি, তারা যে বিশেষ রিনাউন্ড বলে হলেও যে তিনি প্রেডিকশনটাই ভালো করে দেবেন তার কোনো মানে নেই। আবার প্রেডিকশনটাও নিশ্চয়ই অবশ্যই অনেক অ্যাস্ট্রোলজার আছেন রিনাউন্ড অ্যান্ড ইন্টেলেকচুয়ালিটি তাদের মধ্যে রয়েছে, সেটাও আমি স্বীকার করছি। কিন্তু আমি এটা বলতে চাইছি যারা সৎ, যারা অ্যাস্ট্রোলজিটাকে সত্যের নিরিখে দেখেন, তাদের কাছে সব সময়ের জন্য কিন্তু সত্যের নিরিখে দেখা উচিত এবং সেটা বলা উচিত। তো সেই জন্য অনেক জ্যোতিষীরা কী করেন, বাচ্চাদের বিষয়টা ওটাকে ওভারকাম করে যান। কোনোভাবে কিছু দেখতে গেলেও যদি কিছু খারাপ পেয়ে থাকেন তাহলে বলেন যে এটা এখন দেখা দরকার নেই, ওটা 5 বছর 12 বছর ইত্যাদি এইভাবে বলে দেন। অনেকে প্রকাশ করেন না, পরিষ্কার করে বলেন না। তো আমার মনে হয় যদি শিশু দৃষ্টির মধ্যে পড়ে থাকে কোনো বালক বালিকা, তাহলে সেখানে যখনই তার হরস্কোপ তৈরি করা হবে, একজন পিতা বা মাতা যখন তার হরস্কোপ সে বাচ্চাটা তৈরি করতে আসবেন বা দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু আপনার কাছে আসছে, আপনাকে সত্যি কথাটা বলতে হবে, সত্যটাকে ভাবতে হবে। আপনি আপনার বলার আর্ট সেটা কেমন হবে আপনার বিষয়, আপনি কীভাবে বলবেন, কিন্তু সত্যি কথাটা আপনাকে বলতে হবে। তার যদি ভাড়া থেকে থাকে তাহলে আপনাকে বলতে হবে। তার জন্য অনেক প্রয়াস আছে, অনেক কিছু চেষ্টা তিনি করতে পারেন। কোনো রেমেডি পাঠে যেতে পারেন, তিনি কোনো তন্ত্রের বিষয়ে যেতে পারেন, তিনি আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিজেও জপ করতে পারেন, বা তিনি কোনো কবচ করাতে পারেন। সবচেয়ে ভালো হয়, আমি তো মনে করি নিজে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, বাচ্চার জন্য মা বাবা তারা যদি জপ করেন, শিবের কাছে প্রার্থনা করেন, তাহলে সেটা অনেকটা কাজের হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটা বিশেষ একটা গুণ আছে, শোনা যায় যে মৃত্যুর দেবতা সমন বা জম, তিনিও নাকি ফিরে যেতে বাধ্য হন, এটা তথাগত কথা। তো যাই হোক, আমরা সেই জায়গায় যাব না। আমি বলবো গণ ঋষিটা কি। গণ ঋষি 3 প্রকার হয়, একটা হচ্ছে স্বগণ্ড, একটা হচ্ছে পিতৃগণ্ড, একটা হচ্ছে মাতৃ। প্রথম কথা হচ্ছে আমরা দিবা জন্মস্থলে, যাদের দিনের বেলা জন্ম হচ্ছে, দিবা জন্মস্থলে যদি মূলার অর্থাৎ মূলার নক্ষত্রটা কোথায় হচ্ছে, সেটা হবে ধনু রাশিতে হবে। মূলার আদি 3 দণ্ডে, মানে মূলা শুরু হচ্ছে প্রথম 3 দণ্ড, অর্থাৎ 1 দণ্ড সমান 24 মিনিট। প্রথম 3 দণ্ড মানে 1 ডিগ্রি 12 মিনিট, 24 × 72 মানে 1 ডিগ্রি 12 মিনিট। এই সময় যদি তার জন্ম হয় তাহলে এটা একটা তার গণ্ডের মধ্যে পড়ল। কিংবা জ্যেষ্ঠা, অর্থাৎ এখানে মূলার শুরু, জ্যেষ্ঠার শেষ। জ্যেষ্ঠার শেষ 5 দণ্ড অর্থাৎ 2 ডিগ্রি, 24 5 120 মিনিট সমান হচ্ছে 2 ডিগ্রি। এই 2 ডিগ্রি অর্থাৎ জ্যেষ্ঠার 2 ডিগ্রি, শেষ 2 ডিগ্রি। আর মূলার ধনুরাশিতে মূলার প্রথম আপনার 1 ডিগ্রি 12 মিনিট এর মধ্যে যদি জন্ম হয়, শিশুর যদি জন্ম হয়, তাহলে এটাকে বলা হয় তার এটা পিতৃদৃষ্টি অর্থাৎ পিতৃগণ্ডে জন্ম হয়েছে বলে বলা হবে। এবং এখানে পিতার নাশ বা পিতার হানি কল্পনা করতে হবে, সে কথা শাস্ত্র সে কথা বলছে। আবার রাত্রি জন্মস্থলে রাত্রিবেলা জন্ম হলে মঘার আদি 3 দণ্ডে। মঘা বলতে এখানটায় সিংহ রাশিতে মঘা, সেখানে নক্ষত্র শুরু হচ্ছে, আর এখানটায় এদের আপনার অশ্লেষা শেষ হচ্ছে কর্কট রাশি। তো অশ্লেষার শেষ 5 দণ্ড অর্থাৎ 2 ডিগ্রি, এবং মঘা প্রথম 1 ডিগ্রি 12 মিনিট এর মধ্যে যদি জন্ম হয়, রাশি বা লগ্ন যদি থাকে,
বা রাশি লগ্ন যদি 2 থাকে, তাহলে তার মধ্যে কিন্তু এটা হচ্ছে মাতৃগণ্ড বলছে, এটা মাতৃদৃষ্টি, মাতৃনাশের কথাটা বলা হচ্ছে, এখানে মাতৃগণ্ডে জন্ম হয়েছে, বুঝতে হবে। এবার নিজের গণ্ডে স্বগণ্ড দোষটা কিরকম বলা হচ্ছে, যদি উভয় সন্ধ্যা মানে আমাদের বিকেলের পরে যে সন্ধ্যাটা হয় সেই সময় এবং ভোর রাতে, এই উভয় সন্ধ্যাটা বলা হয়েছে, এই সময় সেই একইভাবে এখানটা রেবতী এবং রেবতীর শেষ 5 দণ্ড অর্থাৎ 1 ডিগ্রি 20 মিনিট, 2 ডিগ্রি, এবং এখানে অশ্বিনের প্রথম 1 ডিগ্রি 12 মিনিট, এর মধ্যে যদি জন্ম হয় তাহলে তার স্বগণ্ডে জন্ম হয়েছে। নিজের গণ্ডে জন্ম হলে নিজের দৃষ্টি, নিজের ভাড়া সেই শিশু দৃষ্টির মধ্যে এটা পড়ছে, তার নিজের দৃষ্টি অর্থাৎ নিজের নাশের জায়গাটা ভাবতে হচ্ছে। এটা আমাদের শাস্ত্র ব্যাখ্যা, শাস্ত্র কথা। তারপরে জোর দিতে হবে, যেরকম আমরা সাধারণত স্বভাবতই আমরা যোগজ দৃষ্টির দিকে চলে যাই। আমরা একটা হরস্কোপ বার করলাম, সফটওয়্যার বড় হরস্কোপ দিয়ে দিচ্ছে, অনেক হরস্কোপে তো এইসব দৃষ্টির ব্যাপারটা নেই, পাওয়া যায় না। হয়তো কিছু কিছু হরস্কোপ বলতে আমি বলতে চাইছি সফটওয়্যার, সফটওয়্যারে কিছু হয়তো কিছু আছে, তো সব সফটওয়্যারে এই জিনিস থাকবে না। তো এই জায়গাটা আমাদের দেখতে গেলে তার গণ্ড দৃষ্টি দেখব, যোগজ দৃষ্টিটা পরে দেখব, তার আগে যা দেখা দরকার বেসিক জায়গাটা সেটা কিন্তু আমাদের দেখে নেওয়া খুব বিশেষ দরকার, কর্তব্য। সেই জন্যে যেটা বললাম সেটাকে মাথায় রেখে আপনাদের এগোতে হবে বা দেখে নেওয়া দরকার আছে। তার শরীর স্বাস্থ্য কেমন যাবে, তার কোনো দৃষ্টি বা ভাড়া আছে কিনা, সেটা প্রথম দেখে নিতে হবে তাকে। এরপরে পতাকি দৃষ্টি, অর্থাৎ আমি যেটা বললাম এখানটায় যে শিশু দৃষ্টি অনেকগুলো প্রকার আছে, যেরকম গণ্ড দৃষ্টি, মাস, দগ্ধা দৃষ্টি বলেছি, বার, নক্ষত্র বাড়া দিয়ে দৃষ্টির একটা রয়েছে, যোগজ দৃষ্টি রয়েছে, তারপরে বলা হয় যে লগ্ন দৃষ্টি রয়েছে এবং গ্রহ যোগজ দৃষ্টি। গ্রহ যোগজ দৃষ্টি পরে যাব, সেটা আমি একটা চার্ট দিয়ে বোঝাবো। গ্রহ যোগজ শুধু নয়, পতাকি দৃষ্টি এবং এই ব্যাপারটা বোঝাবো, দেখাবো আমি, সেটা স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাবো, সেটা অনেকটা ফলপ্রসূ হবে। তো সেই জন্য আমি প্রথমে বলে নিই পতাকি দৃষ্টিটা কি। পতাকি দৃষ্টির একটা নির্দিষ্ট কিছু টেবিল আছে, টেবিল থেকে সেটা পাঠ করতে হবে, সেটা মানে অ্যাট এ গ্লান্স মুখে বলে দিলে হবে না, সেটার জন্য একটু সময় লাগবে, তার ক্যালকুলেশন পার্ট একটা আছে। অর্থাৎ দিবামানকে দিনের বেলা জন্ম হলে দিবামানকে, দিনের মানটা অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে মান সেটা হচ্ছে দিবামান। এই দিবামানকে প্রথমে দুভাগ করলে দিবার্ধমান হচ্ছে, দিবার্ধমানকে আবার দুভাগ করলে সেটা হচ্ছে দিবা জামমান হচ্ছে, তারপরে আবার দুভাগ করলে দিবা জামার্ধ হচ্ছে, তারপরে আবার দুভাগ করলে সেটা হচ্ছে মুহূর্ত, মুহূর্তের পরে হচ্ছে দণ্ড। তাহলে আমরা পাচ্ছি জামার্ধমান, দিবা জামার্ধ। যদি দিনের বেলা জন্ম হয়, রাত্রিবেলা জন্ম হলে রাত্রি জামার্ধ হয়ে যাবে, আর দিনের বেলা জন্ম হলে সেটা দিবা জামার্ধ হবে। তাহলে জামার্ধাধিপতি সেই দেখব, জামার্ধাধিপতি অর্থাৎ যে বারের জামার্ধাধিপতি, যে বারে জন্মাচ্ছে জাতক বা জাতিকা, সেই বারে পার্টিকুলার নির্দিষ্ট একটা তার টেবিল থেকে সেটা হেল্প হবে, সেটা আমি এই মুহূর্তে বললে বোঝানো যাবেও না, তার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে জামার্ধ সেই বারে, যে বারে জন্ম হয়েছে সেই বারের জামার্ধপতি, সেই জামার্ধের দণ্ডাধিপতিকে নিতে হবে। দণ্ডাধিপতি যদি পাপগ্রহ হয়ে, দণ্ডাধিপতি যদি পাপগ্রহ হয়ে, নৈসর্গিক পাপগ্রহ হয়ে যদি সে পতাকি দৃষ্টিতে বেদ চতুষ্টয়ের মধ্যে যে কোনো একটা স্থানে থাকে, বেদ চতুষ্টয়ের মধ্যে লগ্ন বা রাশি দুটো থেকে নিতে হবে, লগ্ন এবং রাশি দুটো থেকেই ভাবতে হবে। হ্যাঁ, আর ফিমেল চার্টের জন্য সেটা তো রাশিকেও প্রাধান্য দিতে হবে, আর লগ্ন থেকে যদি রাশির বলবত্তা রয়েছে তাহলে রাশিকেই তো প্রাধান্য দিতেই হবে। এইভাবে কিন্তু আমাদের বিচারধারার প্রথম শর্ত হয়ে যায়। তারপরে লগ্ন বা রাশির পরিপ্রেক্ষিতে তার বেদ চতুষ্টয় স্থানে, মানে 4টে জায়গায় আর কি, নির্দিষ্ট 4টে জায়গায়, সেটা পতাকি দৃষ্টির ছক একটা আলাদা হবে। এইভাবে হয় না, হরস্কোপ যেরকম হয় আমাদের সেরকম হবে না, সেটা একটু অন্যরকম হবে, একটু আলাদা হবে। তো সেখানটায় দেখা যাচ্ছে যে পাপগ্রহ যদি দণ্ডাধিপতি হয়ে সে বেদ চতুষ্টয়ের মধ্যে কোনো একটি স্থানে অবস্থান করে, তার কিন্তু ঋষ্টিযোগ দাঁড়ালো। সেই ঋষ্টিযোগ তার একটা নির্দিষ্ট সংখ্যাঙ্ক আছে, সেই নির্দিষ্ট সেই অঙ্কটা যোগ করে একটা নির্দিষ্ট অঙ্ক বেরোবে, সংখ্যা বেরোবে।
সেই সংখ্যা, তার পতাকা দৃষ্টি হলে সেই সংখ্যক দিবসে বা মাসে বা বছরে তার কিন্তু দৃষ্টি বা ভাড়া বোঝাচ্ছে। তবে এইবার কথা হচ্ছে যে কীভাবে দৃষ্টি হবে, কতটা বলবৎ হবে, মাসে তার দৃষ্টি বোঝাচ্ছে না, দিনে বেশি বোঝাচ্ছে নাকি বছরে বেশি বোঝাচ্ছে, সেটাও ডিপেন্ড করছে পতাকা দৃষ্টির ওপরে। অর্থাৎ যে আমাদের দণ্ডাধিপতি যে বেদ চতুষ্টয় স্থানের মধ্যে একটা অন্যতম স্থানে থাকলো এবং আর বাকি 3টে জায়গায় বা 4টে জায়গাতেই, 4টে কেন্দ্রে বা 4টে স্থানে 4টে বেদের আর কি, সেখানটায় যদি সেই অপগ্রহের অবস্থান থাকে তাহলে কিন্তু ওই সংখ্যক দিবসই তার কিন্তু মৃত্যু বা ভাড়া নির্দেশ করছে। তো এইভাবে ভাবতে হবে, এটাকে নিয়ত পতাকা দৃষ্টি বলে। তারপর হচ্ছে অনিয়ত পতাকা দৃষ্টি। অর্থাৎ নিয়ত পতাকা দৃষ্টি পাপগ্রহের প্রভাবটা থাকবে, শুভগ্রহের প্রভাবটা থাকবে না কোনোভাবে। আর অনিয়ত পতাকা দৃষ্টির মধ্যে সেখানে শুভগ্রহ দণ্ডাধিপতি শুভগ্রহ হতে পারে, পাপগ্রহ হতে পারে, কিন্তু শুভগ্রহের প্রভাবটা থাকবে। তো সেই ক্ষেত্রে শুভগ্রহের একাধিক শুভগ্রহের প্রভাব থাকলে তার সে মৃত্যুটা হবে না, বলা হয়েছে মৃত্যুটা হবে না, কিন্তু মৃত্যুর তুল্য একটা ক্লেশ বা কষ্ট, মৃত্যু যন্ত্রণাটাকে দিয়ে যাবে যদি পাপগ্রহ দণ্ডাধিপতি হয় এবং আর বাদবাকি প্রত্যেকটা বেদ স্থলে যদি আপনার থাকে, আপনার শুভগ্রহ থাকে, তাহলেও কিন্তু তার সেই চক্রাঙ্ক সংখ্যা অনুযায়ী সেই বছরে চলে আসবে। এখানে কিন্তু দিন বা মাসে আসবে না, সেই বছরে তার কিন্তু একটা দৃষ্টি বা ভাড়া নির্দেশ করছে। তবে এই ভাড়া বলতে কি, এটা কিন্তু যদি শুভগ্রহের প্রভাব থাকে, এটা বলা হয়েছে এখানে কিন্তু মৃত্যু কল্পনা করতে না বলা হয়েছে, এখানে তার শারীরিক অসুস্থতা বলা হয়েছে। আর যদি শুভগ্রহ দণ্ডাধিপতি হয়ে বেদ চতুষ্টয়ের মধ্যে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তার শুভগ্রহ যদি হয় এবং অন্যান্য বেদ ত্রিষ্টয়ে 3টে জায়গায় 4টে জায়গায় যেখানেই হোক না কেন শুভগ্রহের যদি প্রভাব থাকে, তাহলে সেটা কিন্তু তার ভালো হচ্ছে, সেটা কিন্তু মৃত্যু ভাড়া কিছু হবে না, বরং সেই সময় তার কিন্তু উন্নতি হবে, পড়াশোনায় উন্নতি হতে পারে, বা সে যদি শিশু থাকে তো বাবা মার উন্নতি হতে পারে, পৈতৃক বিষয় আশয় থেকে শুরু করে পৈতৃক তার অর্থনৈতিক উন্নতি হতে পারে। সেটা উন্নয়ন বোঝাচ্ছে, সেটা ভালো বোঝাচ্ছে, সুস্বাস্থ্যের অধিকারী বোঝাচ্ছে, সেটা কিন্তু তার আনন্দের জায়গা বোঝাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। পতাকা দৃষ্টি একটা বিশেষ ভূমিকা পালন করে, এই পতাকা দৃষ্টিটা বিশেষ দরকার আছে, সেটা খুব ভালোভাবে নিখুঁতভাবে শেখা দরকার আছে। আর এরপরে আমরা গণ্ড দৃষ্টির কথাটা বলেছি। গণ্ড দৃষ্টিটা 3 প্রকার হয়, স্বগণ্ড আছে, মাতৃগণ্ড, পিতৃগণ্ড আছে। এছাড়া আমাদের নক্ষত্র বারাদি যেটা আছে সেগুলো বিশেষ ইম্পর্টেন্ট নয়, সেটা কিন্তু ফাইনাল নয়, কিন্তু আমাদের পতাকা দৃষ্টিটা বিশেষ গুরুত্ব দিতে হবে। এবং যে ঋক্ষ সন্ধির মধ্যে যেগুলো পড়ছে, অর্থাৎ যেখানে নক্ষত্র শেষ হচ্ছে, পরের রাশিতে আরেকটা নক্ষত্র শুরু হচ্ছে, শুরু এবং শেষ নক্ষত্রে সেখানে ঋক্ষ সন্ধি, এই জায়গাটায় শেষ 2 ডিগ্রি আর প্রারম্ভিক 1 ডিগ্রি 12 মিনিট, এই সময়টা কিন্তু এটা বহু গ্রন্থিযুক্ত বলা হয়েছে। বহুল গ্রন্থিযুক্ত বলেই এই জায়গাটাকে বলা হয়েছে গণ্ড, অর্থাৎ তার জটিলতা রয়েছে। তাই এখানটায় বিষবৎ, অর্থাৎ তার বিষ তুল্য সমস্যা তার আনয়ন করবে, এটাই কিন্তু কনসেপ্ট। সেই জন্যই এখানটায় দৃষ্টির কথাটা বলা, গণ্ড দৃষ্টি এখানে বলা হয়েছে। তো আমি সরাসরি একটা চার্টে আসবো। চার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, চার্টটা আমার একটা ইয়েতে রয়েছে। তো এই চার্টের মধ্যে আপনারা দেখবেন, আমি একটা ফিমেল চার্ট, 11 সেপ্টেম্বর 2014, 11 সেপ্টেম্বর 2014 সাল, 17:42, 5:42, 17:42 এটা রেলওয়ে টাইম, কলকাতা। 11 সেপ্টেম্বর 2014, 17:42 রেলওয়ে টাইম, অর্থাৎ এটা সন্ধ্যা 5:42 হচ্ছে। সেই সময় তার জন্ম, জাতিকা ফিমেল চার্ট। এটা কিন্তু আমার প্রি প্রেডিকশান চার্ট, এটা পোস্ট প্রেডিকশান বলছি না, কারণ বয়সটা এখনও হয়নি সেই জায়গায়, ভালো করে একটু দেখতে হবে। আমি এই মেয়েটির জন্ম হচ্ছে বৃহস্পতিবার। এখানে পতাকা দৃষ্টি একটা ভঙ্গ হয়েছে, সেটা বলব। পতাকা দৃষ্টি হয়েছে, পতাকা দৃষ্টি ভঙ্গ হয়েছে।
এবং আরও একটা বিশেষ একটা জায়গা রয়েছে, সেটাও দেখতে বলবো। চন্দ্রকেতু কানেকশনটা এখানটায় এবং এখানটায় কিন্তু তার গণ্ড দৃষ্টি হয়ে রয়েছে পরিষ্কার, সেটা আমি পরে আসি। তো পতাকা দৃষ্টি আমি আগে বলি, তার পতাকা দৃষ্টি খণ্ডনটা হয়েছে কী করে। বৃহস্পতিবার জন্ম হয়েছে বৃহস্পতিবার প্রথম জামার্ধে, এবং বৃহস্পতির প্রথম জামার্ধের অধিপতি মানে দণ্ডাধিপতি সেও সেই বৃহস্পতি হয়। তাই বৃহস্পতি এখানে হয়েছে দণ্ডাধিপতি, শুভগ্রহ এবং রাষ্ট্রাধিপতি। আরেকটা ব্যাপার হচ্ছে রাষ্ট্রাধিপতি, রাশির অধিপতি সে শুভগ্রহ বৃহস্পতি, বারটা হচ্ছে বৃহস্পতি একটা ইউনিক প্ল্যানেট, সেই জন্যে লগ্নাধিপতি কিন্তু আছে শনি, আর বৃহস্পতি হচ্ছে চন্দ্রাধিপতি মানে রাষ্ট্রাধিপতি। চন্দ্র যেখানে বসে রয়েছে তার অর্থাৎ মীন রাশি, সেই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতির বারে জন্ম, বৃহস্পতি দণ্ডাধিপতিও বৃহস্পতি বেরিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানটায় পতাকা দৃষ্টিটা খণ্ডন হলো। শুভগ্রহ রয়েছে, আর এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কোথায় পতাকা দৃষ্টিটা করার, পতাকা আমার চক্রটা করা নেই। তো এখানটায় পতাকি চক্র করে দেখতে হবে। ওইখানটায় আমি এটা দেখেওছিলাম এর আগে যে এর অন্যান্য শুভগ্রহ অশুভগ্রহ কী পরিণতি আছে, কোথায় কোথায় কী কন্ডিশন আছে, কোথায় কী প্লেসমেন্ট আছে, সেটা আমি দেখেছিলাম। দেখে মোটামুটিভাবে একটা 17 বছর বয়সটা আমার দেখাচ্ছিল, 17 ইয়ার্স যে টাইমটা, সেই সময়টা একটা ফাঁড়া দেখাচ্ছিল। এই কারণে বলি, প্রথম কথা হচ্ছে এখানে স্বগণ্ডের কথা বলা হয়েছে, 1.5 বছরে মৃত্যু বলা হয়েছে। বাচ্চার স্বগণ্ডে যদি জন্ম হয় তাহলে সে 1.5 বছর পার করে গেছে। কিন্তু এখন মেয়েটির বয়স হচ্ছে 2014, মানে এখানে 20 বছর চলছে, মানে 6 বছর পার করে গেছে আলটিমেটলি। তবে এর কিন্তু দৃষ্টি দোষটা হবে না, কারণ সেই রাষ্ট্রাধিপতি গণ্ডদোষও হয়েছে, পতাকা দৃষ্টিও হয়েছে। কিন্তু যে গণ্ডে জন্ম হয়েছে সেই গণ্ড, যেহেতু চন্দ্র এখানে বসে রয়েছে রেবতী নক্ষত্রে 28 ডিগ্রি 13 মিনিট দেখতে পাচ্ছেন, 28 ডিগ্রি 13 মিনিট অর্থাৎ লাস্ট 2 ডিগ্রি কথা বলা হয়েছে, তার মধ্যেই কিন্তু সে পড়েছে, অর্থাৎ সেই মানে গণ্ডের মধ্যে পড়েছে, সেই গ্রন্থির মধ্যে পড়েছে বলেই কিন্তু এটা তার জায়গাটা খারাপ বোঝাচ্ছে। কিন্তু একটা কথা বলি, এই কেতু চন্দ্রের কানেকশনটা কিন্তু এখানটায় ভালো না, এখানে কেতু চন্দ্রের কানেকশনটা ভালো না। চন্দ্র আছে যোগযোগ দৃষ্টিতে আমরা চলে আসবো, পতাকা দৃষ্টি আছে, পতাকা দৃষ্টি বৃহস্পতিবার জন্ম বলে তার সেই রাষ্ট্রাধিপতি এবং বারাধিপতি দণ্ডাধিপতি একই গ্রহ, শুভ গ্রহ হয়েছে বলেই তার কিন্তু এটার দৃষ্টিযোগ, পতাকা দৃষ্টিযোগ তার কিন্তু বিনাশ হয়েছে, দৃষ্টিটা কেটে গেছে। এবার আমরা দেখব এর এই যে গণ্ড দৃষ্টি যেটা হয়ে রয়েছে সেটার কি অবস্থা। এই গণ্ড দৃষ্টি যেটা হয়ে রয়েছে তার বর্তমান কেতুর দশায়, চন্দ্র হচ্ছে রেবতী নক্ষত্রে, বুধের দশায় জন্ম হয়েছে, বুধের দশায় জন্ম হয়েছে। প্রাপ্তিটা আমি বলে দিচ্ছি কতদিন আছে, আমরা যোগজ দৃষ্টিতে এবার ঢুকছি। তো যোগজ দৃষ্টি, পতাকা দৃষ্টি এবং গণ্ড দৃষ্টি এগুলোকে বিশেষ করে দেখে নিতে হয়। মাছ দগ্ধা দৃষ্টি আর নক্ষত্র বারাদি দৃষ্টি খুব একটা বেশি প্রযোজ্য হবে না, সেখানটায় অতটা মেলে না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখেছি, যেন সেটাকে আমি চিন্তা করতে না বলছি, সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। তবে আমি যেটা দেখতে বলছি সেটা হচ্ছে, প্রথম কথা পতাকা দৃষ্টি দেখবেন, গণ্ড দৃষ্টি দেখবেন, এবং দেখতে হবে যোগজ দৃষ্টি, অবশ্যই যোগজ দৃষ্টি যেটা আমরা দেখি, হরোস্কোপ অ্যানালাইসিসটাকে যোগজ দৃষ্টি বলা হচ্ছে। তো এখানটায় আমি দেখছি এর দশাটা কী দশা পেয়েছিল। দশাটা পেয়েছিল অবভিয়াসলি, যেহেতু চন্দ্র এখানটায় রেবতী নক্ষত্রে আছে, বুধের দশা জন্ম 2 বছর 3 মাস, আর এটা 8 দিন দেখাচ্ছে, 2 বছর 3 মাস 8 দিন। এই 2 বছর 3 মাস 8 দিন বুধের দশা ছিল, তারপরে কেতুর দশা ঢুকেছে, বর্তমান কেতু দশা চলছে। কেতু দশা 7 বছর, তাহলে 2 7 9 বছর 3 মাস কেতু চলবে। শুক্র চলবে 29 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ এন্টায়ার শুক্রটা কিন্তু জন্ম সম্পদ বিপত্তারা কিন্তু শুক্র, আর কেতু চন্দ্র যুক্ত হয়ে রয়েছে। কেতু এখানটায় স্বক্ষেত্রী বলা হচ্ছে, সেটা ঠিক, কিন্তু কেতু এখানটায় যেহেতু স্বক্ষেত্রী, কিন্তু চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া তার শরীর স্বাস্থ্যের পক্ষে কখনো ভালো নয়, মন মেজাজের জন্য ভালো কখনোই হবে না। তার মধ্যে একটা গোপনীয়তা থাকবে, গোপনভাবে সে কিন্তু একটা মনমরা হয়ে থাকবে, তার মধ্যে কিছু সমস্যা থাকবে, সে হয়তো প্রকাশ করতে পারবে না, এবং খুব চাপা স্বভাবের হবে, যেহেতু মীন রাশি সেটা, এই একটা ব্যাপার চাপা স্বভাবের হবে। এই দুটো, মীন রাশিটা আমরা জানি মীন রাশির ধর্ম হিসেবে
সেটা হচ্ছে কিন্তু সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সমুদ্রের একটা উপরিভাগটা উত্তাল হয়, আর নিচের ভাগটা প্রচণ্ড ভয়াবহ, শান্ত এবং খুব রহস্যময়। সেই জন্য মীন রাশি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তারা খুব মুখে যেটা বলে সেটা করে না, এবং খুব রহস্যময় হয়। এবং শুধু মেয়ে কেন, এবং জাতকের কথাও বলছি, তারা কিন্তু সব কথা খুলে বলবে না, সব কথা পরিষ্কার করে বলে না। তাদের যেটা বলবে সেটা করবে না, যেটা করবে সেটা বলবে না, এই একটা ব্যাপার রয়েছে। তারপরে আমরা এখানটায় এই চন্দ্রকেতুর কানেকশনটা এখানটায় বিশেষ ভালো পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। সেকেন্ড হাউসে রয়েছে, মারক স্থানে রয়েছে, লগ্নের মারক স্থানে রয়েছে। লগ্নাধিপতি কিন্তু সে লগ্নাধিপতি নবমভাবে চলে গেছে, অর্থাৎ শনি সে নিজে উচ্চস্থ হয়ে রয়েছে, এবং লগ্নাধিপতি উচ্চস্থ হয়ে রয়েছে, এটা তাকে ওভারকাম করবে। কিন্তু উচ্চস্থ হলে একটা কথা মনে রাখতে হবে, যে কোনো গ্রহ উচ্চস্থ হয়ে যদি পাপ মধ্যগত হেমড হয়ে থাকে, তাহলে সেই গ্রহের কিন্তু বলবত্তা সে স্বভাবতই সে হারাবে। সেই গ্রহের বলবত্তার স্বভাব স্বাভাবিকভাবেই তার কিন্তু খর্ব হবে। সেই জন্য শনি এখানটায় কিন্তু রাহু আর মঙ্গলের মধ্যে রয়েছে, হেমড হয়ে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবং বিশাখা নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়ে রয়েছে। তবে শনি এখানটায় উচ্চস্থ, শনির যে নক্ষত্রটা পেয়েছে বৃহস্পতির রাষ্ট্রাধিপতি, সেটাও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে বলেই বলছি তার কিন্তু একটা কষ্টভোগ থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে, কিন্তু রিকভারিটাও পাশাপাশি থাকবে। তার এর মৃত্যুর তুল্য ক্লেশটা থাকলেও মৃত্যু হবে না। তবে অধিক বয়সে বলি, কেতুর দশাতে একটা সমস্যা তার থাকবে, কেতুর দশা শেষের দিকে একটা সমস্যা থাকবে। অধিক বয়সে, কেন চন্দ্র শুক্রের কানেকশন, চন্দ্র কেতুর কানেকশন এখানটায় জলরাশিতে হয়ে থাকলে, কেতু আছে রেবতী নক্ষত্র, চন্দ্র আছে রেবতী নক্ষত্র, এই লগ্নের জন্য সেই বুধ আছে কিন্তু এটার জন্য অষ্টমপতি, যেখান থেকে আমরা নিধন স্থান বলি, সে অষ্টমপতি অষ্টমে রয়েছে। অষ্টমে থাকলে কী হবে, সেটাও পাপ মধ্যগত হয়ে রয়েছে, অর্থাৎ অষ্টমপতি অষ্টমে রয়েছে, সেটা যেরকম ভালো, সেখানে রাহুযুক্ত এবং পাপ মধ্যগত এটা হয়ে রয়েছে। তো এই জায়গাটাও আমাদের দেখতে হবে, এটাও বিশেষ কিন্তু খুব একটা ভালো কথা বলছে না। সেই জন্য কেতুর দশা এবং শেষের দিকে তার একটা, কেন কেতু থাকবে কত বছর বললাম যেন, 9 বছর, হ্যাঁ 9 বছর প্রথম আছে। তারপরে কিন্তু শুক্রের দশাটা ঢুকছে, শুক্র থাকছে 20 বছর ধরে ওর ভোগ্য থাকে। শুক্র এই লগ্নের জন্য, প্রথম কথা হচ্ছে এই লগ্নের জন্য যোগ কারক, কিন্তু সে রবি যুক্ত হয়ে রয়েছে। রবি যুক্ত হয়েছে কেন বলছি, রবি হচ্ছে এই লগ্নের জন্য সপ্তমপতি যুক্ত হয়ে রয়েছে, সপ্তমপতি সপ্তমে রয়েছে এবং সপ্তমপতি যুক্ত মারক যুক্ত, অর্থাৎ রবির মারকত্ব দোষ না থাকলেও, আমি এইখানে একটা কথা বলি, রবি আর চন্দ্রের মারকত্ব দোষ ধরা হয় না বলা হয়েছে, তাদেরকে মারক বলা হয় না। কিন্তু রবির দশা চন্দ্রের দশা থেকে মৃত্যু হচ্ছে না, সে কি মারকত্ব দোষ পাচ্ছে না? তাকে কেন আমরা অমিট করবো বুঝতে পারছি না, যে মারকত্ব দোষ তার থাকবে না কেন। রবি চন্দ্রের মারকত্ব দোষ না থাকার কারণটা কি আমি ঠিক বুঝতে পারিনি, অর্থাৎ এটাও একটা প্রশ্ন থেকে যায়। রবি চন্দ্র এরা হচ্ছে ইউনিট, এখান থেকে যাত্রা শুরু বলা হয়েছে, এখান থেকে আমাদের ভাবনা শুরু হয়েছে, রাজা রানীকে ধরে নেওয়া হয়েছে, হরস্কোপের মালিক বলুন, টোটাল যেখানটায় আমাদের সেট আপ করা রয়েছে, টোটাল হরস্কোপের একটা রাজা একটা রানী, সেই অর্থে রাজা রানীকে অনিষ্ট করতে পারে না, অর্থাৎ রানী বলতে এখন চন্দ্র করতে পারছে। আবার রবি হচ্ছে রাজা, তাহলে রাজা রানীকে অনিষ্ট করতে পারে না, রাজা রানীর জন্য কি আর কারোর কিছু ক্ষতি হয়নি না, হয় না, হতে পারে না, সেটাও আমাদের ভাবতে হবে। সুতরাং আমি একটা কথা বলি, রবি এবং চন্দ্রের যে মারকত্ব দোষ ধরা হয় না, শাস্ত্র কথা বলছে, এটা মারকত্ব দোষটা নেই, কিন্তু না থাকলেও কিন্তু তার দশায় যে মৃত্যু হবে না, তার দশায় যে খারাপ কিছু করবে না, সেটা তো হয় না। সেই জন্য মোটামুটি ইনডাইরেক্টলি মারকত্ব দোষ মারকত্ব দোষ থাকছে। তো এইখানটায় আমি শুক্রকে বলছি যোগকারক, এবং শুক্র হচ্ছে লগ্নের জন্য, এই লগ্নের জন্য চতুর্থপতি, যোগকারক এই জন্য চতুর্থপতি এবং নবমপতি, সে সপ্তমভাবে বসে রয়েছে, সপ্তম পতির সঙ্গে বসে রয়েছে, এখানে একটা যোগ সৃষ্টি করেছে। তবে শুক্র আর রবির কানেকশন কখনোই ভালো না, এই জায়গাটা শুক্র পীড়িত হলো। শুক্র পীড়িত হওয়ার জন্য শুক্র মহা নক্ষত্রে আছে, কেতু নক্ষত্রে, কেতু চন্দ্রের কানেকশান এবং কেতু চন্দ্র রাহুর কানেকশান, কেতু চন্দ্র বুধ রাহুর কানেকশান, এই যে কানেকশানটা যেটা আমাদের
খুব একটা ভালো কথা বলে না, বিশেষ খুব একটা ভালো কথা বলে না শারীরিক জায়গাটা থেকে। তো সেই সময় একটা কিছু ফাঁড়াতার নির্দেশ করবে। অর্থাৎ এটা শুক্রের দশাতেই যে পতাকি চক্রে যে সময়টা বেরোবে চক্রাঙ্ক অনুসারে, সেই সময় অর্থাৎ বছরে চলে যাব। যেহেতু এর পতাকি হয়নি, হলেও সেটা বিনাশ ঘটেছে, খণ্ডন হয়েছে, তাহলেও সেই চক্রাঙ্ক নির্দিষ্ট বছরে তার একটা শরীর স্বাস্থ্য খারাপ হবে, রোগে সে পড়বে, কোনো বিপদ আপদে পড়বে, ইভেন হসপিটালাইজড হতে পারে। তবে রিকভারিটা রয়েছে সেখানটায় মাথায় রাখতে হবে, কারণ বৃহস্পতি এখানটায় উচ্চস্থ হয়ে রয়েছে, শনিটাও উচ্চস্থ, কিন্তু শনি লগ্নপতি এখানে দুর্বল হয়ে রয়েছে উচ্চস্থ হলেও। তারপর আমরা একটা ভাবচাটা দেখে নিতে হবে, ভাবচাটা কী বলছে। এইভাবে যোগজরিষ্ঠে আমার দেখার দরকার আছে। ভাবচাটা দেখে নিয়ে, অর্থাৎ ভাবচাটে গ্রহগুলো পরিবর্তন করতে পারে, পরিবর্তন করার পরে তাদের প্লেসমেন্ট পরিবর্তন হবে, এটাকে বলা হয়েছে। গ্রহগুলোর প্লেসমেন্ট পরিবর্তন হলে তাদের অবস্থানটা সেখানে ধরা হবে, সেখান থেকে দৃষ্টি ধরা হবে না, ভাবচাটে এই কথাটা বলা রয়েছে। তো আমি একটু ভাবচাটটা বার করে নিচ্ছি, ভাবচাটটা বার করে দেখে নিচ্ছি সেখানটায় কোনো গ্রহ কোথায় পরিবর্তন ঘটেছে কি না। কোনো গ্রহর পরিবর্তন এখানে ঘটেনি, তবে মঙ্গল শনি এখানে ছিল কি আগে, মঙ্গল এখানে দেখে নিচ্ছি, একটু সময় নিচ্ছি, আমি 2-3 সেকেন্ড নিয়ে নিচ্ছি। মঙ্গল ছিল অনুরাধা নক্ষত্রে, মঙ্গলটাই শুধু চলে এসছে এখানটায় নবমভাবে মঙ্গল ঢুকে গেছে, শুধুমাত্র মঙ্গলের পরিবর্তন হয়েছে, আর কিন্তু কোনো গ্রহের পরিবর্তন হয়নি। তো সুতরাং মঙ্গল হচ্ছে এই লগ্নের জন্য তৃতীয়পতি, আর এদিকে দশমপতি। তো তৃতীয়পতি দশমপতি হিসেবে নয়, এর অপোনেন্ট প্ল্যানেট শনির জন্য মঙ্গল শুভ নয়। শনি মঙ্গলের কানেকশানটা কখনো ভালো নয়। শনি মঙ্গলের কানেকশান যেরকম ভালো নয়, ঠিক সেরকমই রাহু শনি কানেকশান থাকলে কারো বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার এইসব যোগটা থাকে। কারণ রাহুটাও কিন্তু এখানে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে মঙ্গল শনি যেখানে বসে আছে সেই জায়গাটাকে দেখছে। সুতরাং লগ্নপতি পীড়িত হয়েছে। আগে তো পাপ মধ্যগত ছিল, ভাব পাল্টাবার পরে পাপ মধ্যগত না হলেও পাপ যুক্ত হয়ে গেল, এবং রাহুর দ্বারা দৃষ্ট হয়েছে। আর চন্দ্ররা কেতু যুক্ত হয়েছে। চন্দ্র কেতু আর রাহুর কানেকশনটা সেটাও ভালো না। শরীর স্বাস্থ্য নিয়ে তাকে মেন্টালি সে তো ভীষণভাবে ডিপ্রেস থাকবে, একে তো ডিপ্রেস থাকবে ভীষণভাবে, হ্যাঁ। এবং যেহেতু লগ্নের দ্বিতীয়ভাবে রয়েছে, অর্থাৎ কথাবার্তা খুব একটা বেশি বলবে না, অল্প বলবে। কথাবার্তার মধ্যে কিন্তু একটা হতাশা, নিরাশা এই ভাবটা থাকবে, এটা হচ্ছে প্রেডিকশন। তো আমরা এগুলো দেখার পরে আমি যেটা দেখতে বলি সেটা হচ্ছে D30 চার্ট, ত্রিংশাংশ চার্টটা চলে যেতে হবে, সেখানে কোনো রকম ফাঁড়া নির্দেশ করছে কিনা, তাহলে কিন্তু ফাঁড়াটা পরিষ্কারভাবে আপনাদের বলতে পারেন যে হ্যাঁ ফাঁড়া বা তার দৃষ্টিটা পরিষ্কারভাবে রয়েছে যোগদৃষ্টির মধ্যে। তো লগ্নের আমি এটা ত্রিংশাংশ চার্টে আপনার চার্টটা দেখতে পাচ্ছেন। ত্রিংশাংশ চার্টে এখানটায় কিন্তু আমাদের লিব্রা অর্থাৎ তুলা লগ্ন বেরিয়েছে। লগ্নের পরিপ্রেক্ষিতে তার আগে লগ্নপতিকে খুঁজবো, সে কোথায় আছে। থার্ড হাউসে রয়েছে, থার্ড হাউসে শুক্র রয়েছে, কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। মঙ্গলটা হচ্ছে এই লগ্নের জন্য দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, মারক দোষযুক্ত। সেই শুক্রকে মঙ্গল দেখছে, লগ্নপতি দুর্বল হয়েছে। এবং বিশেষ করে ত্রিংশাংশ চার্টে অর্থাৎ ত্রিংশাংশ কুণ্ডলিতে আপনার অষ্টম ভাব দেখবেন, দ্বাদশ ভাব দেখবেন, ষষ্ঠ ভাব দেখবেন এবং লগ্ন ভাব দেখবেন। তো এইসব জায়গায় যদি খারাপ থাকে, একাধিক পাপগ্রহের অবস্থান দৃষ্টি বা যোগ থাকে, তাহলে কিন্তু তার ফাঁড়া বা দৃষ্টি রয়েছে। আমরা লগ্ন ভাবটা দেখলাম, এর দ্বারা মঙ্গলের দ্বারা দৃষ্ট এবং রবি শুক্রের দ্বারা, রবি আর শনির দ্বারা যুক্ত। রবির শনির কানেকশনটাও ভালো না এখানটায়, রবির শনির কানেকশনটাও এখানটায় নবমভাবে হয়ে রয়েছে, সেটা শনি রবি কানেকশন, তার এই জায়গাটাও ভালো হচ্ছে না। তারপরে আমরা লগ্নপতি পীড়িত হয়েছে, রবি, পাপগ্রহ শনি, পাপগ্রহ মঙ্গল, এদের দ্বারা সব সে দৃষ্ট হয়েছে। রাহুও দেখছে কিন্তু শুক্রকে।
অর্থাৎ এটা একটা স্বতন্ত্র চার্ট, প্রত্যেকটা চক্র এক একটা করে স্বতন্ত্র চার্ট, সেই চক্রের পরিপ্রেক্ষিতে সেই চার্ট বা কুণ্ডলীর পরিপ্রেক্ষিতে লগ্নটাকে যেহেতু আমরা কনভার্ট করে নিয়ে এসেছি, লগ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু সব কিছু আমাদের দৃষ্টিটাও ধরা হবে, যেটা অনেকের মধ্যে কনফিউশন আছে যে এখানে দৃষ্টি ধরা হবে না, অবস্থান ধরা হবে, তা নয়। তাহলে আমি লগ্নটাকে পাল্টানো হয়েছে কেন? এখানেও দৃষ্টি দেখার কথা বলা হচ্ছে, এখানেও তার দৃষ্টি রয়েছে, থাকছে, শুধুমাত্র D1 চার্টের দৃষ্টি থাকবে আর বাকি বর্গ চার্টের দৃষ্টি থাকবে না, তা কিন্তু হয় না। এটা কিন্তু একদম মানে যুক্তিগতভাবে ভুল। যদি এরকম কেউ বলে থাকেন তাহলে আমার মনে হয় যুক্তিগতভাবে এটা এই ডিসিশনটা ভুল। ইভেন আমরা এও দেখেছি, বলতে শুনেছি যে নবাংশ চক্রে তার অবস্থান দেখে, তার প্লেসমেন্ট দেখে, তার গ্রহদের বলবত্তার কথা বলা হয়েছে, সেখানে দৃষ্টি ধরবো না। দৃষ্টি না ধরলে তাহলে আপনি স্পাউস রিলেটেড বিচারটা করবেন প্রত্যেকে, শুধুমাত্র কিছু নেই সেখানটায়, ব্ল্যাঙ্ক, 7th হাউস ব্ল্যাঙ্ক, তাহলে আপনি কাকে করবেন? সেখানে নক্ষত্র থাকছে না, আপনি কীভাবে কানেকশন দেখাবেন? সেখানে দৃষ্টি কেন ধরবেন না? শুধুমাত্র সপ্তমপতি কোথায় বসে সেটা তার নিজেকে বিচার করা হবে, সেটা কিন্তু ইনকমপ্লিট বিচার। আমি চলে আসছি, এবার আমরা ষষ্ঠ ভাবটা দেখব। ষষ্ঠ ভাবে বৃহস্পতি ষষ্ঠপতির ষষ্ঠ ভাব বসে হচ্ছে গুলিযুক্ত এবং বুধ দ্বাদশপতি যুক্ত, নবমপতি দ্বাদশপতি যুক্ত, কম বেশি পীড়িত হয়ে রয়েছে। ষষ্ঠ ভাবটা পীড়িত হয়ে রয়েছে কম বেশি, কারণ দ্বাদশপতি যুক্ত হয়ে রয়েছে, রোগ ব্যাধিটা নির্দেশ করছে, ষষ্ঠ ভাব থেকে রোগের বিষয়টা বিচার করা হয়। এবং অষ্টমভাবে মঙ্গল বসে রয়েছে, যে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, যেটা মারক, উভয় তরফ থেকে মারক, সে কিন্তু অষ্টমভাবে বসে রয়েছে। অষ্টমভাবে বসে রাহুর দ্বারা সম্পর্কযুক্ত, এবং চন্দ্র কেতু, এখানেও সেই চন্দ্র কেতু জলরাশিতে বসে রয়েছে। এই কানেকশনগুলো কিন্তু তাকে ব্লাড রিলেটেড একটা ডিজিজের মধ্যে ফেলে দেবে, ব্লাড রিলেটেড এই ধরনের কোনো ডিজিজের মধ্যে তাকে ফেলবে। এটা হচ্ছে এর প্রেডিকশান। তো যাই হোক, এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় সমস্ত রিস্ট্রিটা দেখা দরকার আছে, যেটা আমরা ইগনোর করে চলে যাই। আমরা দেখি না, আমরা একটা হরস্কোপ নিয়ে তার লগ্ন ধরি, রাশি ধরি, সেখানে বিচার করতে চলি। অর্থাৎ আমরা বেসিক জায়গাটার রুট লেভেলটা, রুট লেভেল বলতে প্রথম জায়গাটা আমরা ধরার চেষ্টা করি না, ধরি না, দেখি না। আমাদের যখন বিচারধারা শুরু হবে একদম প্রথম থেকে কিন্তু আমরা দেখতে হবে, রুট থেকে দেখতে হবে। রুটটা তো আসল, সেখান থেকে দেখা শুরু করতে হবে। সেখান থেকে দেখে এসে আমাদের কোন জায়গা তার সময়টা খারাপ ভালো সেটা আমাদের দেখতে হবে, ইত্যাদি। তো এই ছিল আমার আজকে আলোচনার বিষয়। তাও 37-38 মিনিট হয়ে গেছে। আমি পরবর্তী আরও অনেক চার্ট নিয়ে আলোচনা করব। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন, শিখতে চান, অনলাইনে ক্লাস চলছে, আপনারা যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার থাকছে, যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে ক্লাস করছি, কোনো অসুবিধা হয় না, অনলাইনে বরং ভালো ক্লাসই হয়, অনেকের সময় বাঁচে এবং খুব একটা অসুবিধা কিছু হয় না। তো আপনারা যোগাযোগ করতে পারেন যদি অ্যাস্ট্রোলজিটা শিখতে চান, একান্তভাবে সুন্দরভাবে একটা গ্রামারটা যাতে শিখতে চান। আমি এটাকে এই জন্য জোর এমফাসিস দিচ্ছি, প্রত্যেকটা বিষয়ের একটা গ্রামার থাকে। অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলোতে যেগুলো আমরা ইংলিশ গ্রামার আছে, বাংলার জন্য বাংলা ব্যাকরণ আছে, আমি জানি সেরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে কিন্তু গ্রামার থাকে। সেই জন্য আমাদের এই সাবজেক্টের মধ্যে একটা গ্রামার আছে। টোটাল আর্ট অফ প্রেডিকশনের কথা বলছি, সেই আর্ট অফ প্রেডিকশনটা যদি ভালো করে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি অ্যাস্ট্রোলজিতে ভীষণভাবে আপনি সুনাম অর্জন করবেন, এবং আপনি ওই জায়গাটা সঠিকভাবে আপনি কৃতার্থ, মানে ওখানটা আপনি সফল হবে, এটাই আমি বলতে চাইছি। তো ওপরে কিন্তু কোনো কিছু বিচার হয় না, ওপরে ভাব দেখে যেসব বিচারগুলো বলে দেওয়া হয়, ভাব দেখে এখানে বসে আছে, এটা হবে, ওটা না। কিন্তু না, আমাদের নিয়ম হচ্ছে ভাবাধিপতি ভাব দেখবো, কারগ্রহ দেখবো, প্রত্যেকের নিরিখে বিচার করে আমাদের একটা সম্যক বিচারধারা আসতে হবে। প্লাস সমস্ত বিষয়টা দেখতে হবে, বর্গচারের বিষয়টা দেখতে হবে, গ্রহদের বলবত্তার বিষয়টা দেখতে হবে, তারপর আমাদের একটা জায়গায় আসতে হবে। এই বলে আমি আজকে শেষ করছি। আমি আবারও অনেক চার্ট নিয়ে উপস্থিত হব। মাঝখানে আমার একটু অসুবিধা থাকার জন্য আমি কিছুটা, আমার নেটের কিছু সমস্যা ছিল, তার জন্য আমি কিন্তু করতে পারিনি, মানে আমি মাঝখানে একটা আমার লিঙ্ক ছিল না আর কি, সেই জন্য লিঙ্ক ছিল না, আমি এটাকে কিছু ভিডিও করতে পারিনি। তো আপনারা এরপর কন্টিনিউ আমি ভিডিওগুলো করব, শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে, কিছু শিখতে পারেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কেন আপনি আপডেটগুলো পেয়ে যাবেন। এটা বিশেষ দরকার আছে। আমি সবসময় কিন্তু আর্ট অফ প্রেডিকশনের উপর জোর দিই,
গ্রামারটার উপরে জোর দিই। ধরা বাঁধা যে বিষয়টা আছে অ্যাস্ট্রোলজির বিষয়ে, সেটা আমরা কম বেশি সবাই জানি। সেই কম বেশি জানার থেকে আরও একটু ভেতরে ঢুকে যাওয়া, গভীরে গিয়ে তার গ্রামারটাকে নিংড়ে বার করে নিয়ে একটা সঠিকভাবে আমি সেন্টেন্স গঠন করা, একটা এসে তৈরি করা, একটা তার সমূল তার জীবনের একটা আমি সঠিকভাবে তার দিক বা দিশা যদি বলে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজাররা, একজন অ্যাস্ট্রোলজার তার যথার্থতাই প্রমাণ হবে এবং সার্থক হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।